আসসালামু আলাইকুম। অর্জন হতে পারে না। কিছু কিছু সিনেমা আছে যেগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। সেই সব সিনেমা শুধু বিনোদন দেয় না, সাথে সাথে হৃদয়ে দাগ কেটে যায়। আজ ঠিক তেমনই একটি অসাধারণ সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার মূল্যবান সময় দিন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই আছে, সেইখানে আপনার মতামত জানাতে পারেন। তাহলে গল্পের গভীরে ঢুকে যাওয়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ইনডোর স্টেডিয়ামের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে এক লোক স্টেডিয়ামের ভেতরে যাচ্ছিল। তার নাম গুলশান। ঠিক সেই সময় পেছন থেকে একজন এসে গুলশানকে আটকায়। সে বলে, স্যার, আপনি এখানে গাড়ি পার্ক করছেন কেন? এটা তো বাস্কেটবল কোচদের জন্য নির্ধারিত জায়গা। তখন গুলশান উত্তর দেয়, আমিও বাস্কেটবল কোচ। এই কথা বলে সে আবারও ভেতর দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করে। কিন্তু ছেলেটি গুলশানের কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারে না, তাই সে গুলশানের পেছন পেছন জিমনেশিয়ামের ভেতর ঢুকে যায়। এরপরেই বাস্কেটবল টিম স্টেডিয়ামে এসে পৌঁছায়। সবাই গুলশানকে সালাম করে, আর এইটা দেখে ছেলেটা পুরোপুরি নিশ্চিত হয় যে গুলশান সত্যিই একজন কোচ। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় গেম। গুলশান আসলে দিল্লি টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। খেলায় দিক নির্দেশনা দিচ্ছিলেন হেড কোচ, তবে দিল্লির দল খুব একটা ভালো খেলতে পারছিল না। তারা একের পর এক ভুল করেই যাচ্ছে। এই ভুলগুলো দেখে গুলশানও পাশ থেকে কথা বলতে শুরু করে, কিন্তু হেড কোচ সেসব কথায় কোনো গুরুত্ব দিচ্ছিল না। তিনি নিজের মতো করেই দিক নির্দেশনা দিতে থাকেন। গুলশান তখন বিরক্ত হয়ে হেড কোচকে নানা রকম বাজে কথা বলতে শুরু করে। এতে হেড কোচ রেগে যায়, আর এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক বেঁধে যায়। তখন হেড কোচ রাগ করে বলে, আচ্ছা, তুই যদি এতই জানিস তাহলে ওই বাস্কেটটা একবার ছুঁয়ে দেখা। আসলে গুলশান একটু খাটো অন্য বাস্কেটবল খেলোয়াড়দের তুলনায়, তাই হেড কোচ এই মন্তব্যটা করে। এই কথায় গুলশান খুব রেগে যায়, আর রাগের মাথায় হেড কোচকে থাপ্পড় মেরে বসে। পুরো স্টেডিয়াম থমকে যায় এই ঘটনায়। সাথে সাথে হেড কোচ গুলশানকে স্টেডিয়াম থেকে বের করে দেয়। এই কারণে রাগ আরও বেড়ে যায় গুলশানের। তখন সে চলে যায় একটা বারে, আর সেখানে গিয়ে অনেক ড্রিঙ্ক করতে শুরু করে। গুলশান এতটাই রেগেছিল যে সে লিমিট ক্রস করে ড্রিঙ্ক করে, আর তার কোনো হুঁশই ছিল না। তারপর গুলশান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নেশা বেশি হয়ে যাওয়াতে সে গাড়িটাও ঠিকঠাকভাবে চালাতে পারছিল না। যেতে যেতে পুলিশের গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে দিয়ে চলে যায় গুলশান, আর সাথে সাথেই পুলিশ তাকে তাড়া করে। অনেকক্ষণ তাড়া করার পরে গুলশানের গাড়ির সামনে যেতে সক্ষম হয় পুলিশ, কিন্তু গুলশান এইবারও পুলিশের গাড়ির পেছনে লাগিয়ে দেয় আবারও। ওর কোনো হুঁশি নেই। তখন পুলিশ এসে ওকে কিছু বলবে তার আগেই গুলশান গাড়ি থেকে নেমে উল্টো পুলিশের উপরে রাগ দেখাতে শুরু করে, আর আবল তাবল বলতে থাকে ওদেরকে। এই কারণে পুলিশও গুলশানকে জামাই আদর করার জন্য শ্বশুর বাড়ি মানে থানায় নিয়ে যায়। সারা রাত আসামিদের সাথে কাটাতে হয় গুলশানকে। সকাল হতেই থানায় চলে আসে গুলশানের বন্ধু। সে উকিল হওয়াতে গুলশানকে ছাড়াতে এসেছিল। ওকে ছাড়িয়ে নেয়, কিন্তু ওর নামে একটা কেস তো ফাইল হয়েই গেছে, আর আগামীকালকে সেটার শুনানি। অন্যদিকে হেড কোচের সাথে এমন আচরণের জন্য গুলশানকে ডাকা হয় অফিসে। সেখানে গেলে বড় স্যার গুলশানকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে। বড় স্যার জানায় হেড কোচ অনেক রেগে গিয়েছিল। সে তোমার নামে মামলাও করতে চেয়েছিল, কিন্তু আমরা তাকে বলে থামিয়েছি, আর ঠিক এই কারণেই সাসপেনশনটাই হবে তোমার শাস্তি। পরদিন সকালবেলা ঠিক সময় মতো গুলশান কোর্টে উপস্থিত হয়। সবার বক্তব্য খুব মনোযোগ দিয়েই শোনেন মহামান্য জাজ, আর এরপর বলতে শুরু করেন, সবকিছুই তো শুনলাম। তোমার নামে যে আরোপ লাগানো হয়েছে সবকিছুই তো সত্যি, সবগুলোর প্রমাণও পাওয়া গেছে। এইটা ছিল গুলশানের প্রথম অপরাধ। এই কারণে বিচারক বলেন, তোমাকে আমি জেলে পাঠাতে চাই না, কারণ তুমি অনেক ট্যালেন্টেড। এই ট্যালেন্টের কোনো ভালো ব্যবহার আমরা দেখতে চাই। তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 মাস তুমি বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের বাস্কেটবল টিমের কোচ হিসেবে কাজ করবে। এইটা শুনে থ মেরে যায় গুলশান। সে বলে, পাগলদেরকে আমি শেখাবো? এই কথাটা শোনার সাথে সাথেই জাজ ওকে 500 টাকা জরিমানা করে বসে, কারণ সে বুদ্ধি প্রতিবন্ধীদেরকে পাগল বলে অসম্মান করেছে। এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জরিমানা শুনে গুলশান আরো রেগে যায়। সে বলে, পাগলকে পাগল বলার কারণে এখন জরিমানা? এই রকম কথা বলতে বলতে তার জরিমানা 5000 পর্যন্ত গিয়ে পৌঁছায়। সে যতবার মুখ খোলে জাজ ততবারই ফাইন বাড়ায়। এইসব দেখে একদম পাগলের মতো অবস্থা হয়ে যায় গুলশানের। সেই রাতেই সে বাড়ি ফিরে তার মাকে সবকিছু খুলে বলে। মা বলে, জাজ একদম ঠিক বলেছেন, কারো দুর্বলতা নিয়ে মজা করা কখনোই ঠিক না। তুই যেটা করেছিস সেটা ভুল। এই শাস্তিটা কম হয়েছে, তোর আরো বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। এইখানে গুলশান তার মায়ের সাথেই থাকে, কিন্তু তার একটা সুন্দরী বউও আছে যার নাম সুনিতা। কিন্তু কিছুদিন ধরে গুলশান বউয়ের সাথে রাগ করে নিজের বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে এসে উঠেছে। পরদিন সকালে গুলশান হাজির হয় সর্বদয়া সেন্টারে। এইখানেই তাকে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদেরকে বাস্কেটবল শেখাতে হবে। সেখানে গিয়ে প্রথমেই তার দেখা হয় সেন্টারের পরিচালক কার্তার পাজির সাথে। তিনি গুলশানকে জিজ্ঞেস করেন, আপনি সপ্তাহে কয়দিন আসবেন বাচ্চাদেরকে শেখাতে? গুলশান বলে, সপ্তাহে 1 দিন আসলেই হবে, আর বেশি আসলে বাচ্চাদের উপর প্রেশার পড়ে যাবে।
এই কথা শুনে কার্তার পাজি কারোর সাথে ফোনে কথা বলে। তখন জানা যায় তিনি জাজকে ফোন করেছেন। জাজের সাথে কথা বলার সময় গুলশান বলে, ম্যাম, আমি বলেছি সপ্তাহে প্রতিদিনই আসবো। আসলে গুলশান ভয় পেয়ে গেছে, কারণ আসল সত্যি হলো জাজের ভাতিজাও এই সেন্টারেই প্র্যাকটিস করে। সে নিজেও একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে। তারপর গুলশান চলে যায় জিমনেশিয়ামে সবার সাথে দেখা করার জন্য আর পরিচিত হওয়ার জন্য। গিয়ে দেখে সবাই এক একটা আইটেম, আর প্রত্যেকেরই সমস্যাও আলাদা আলাদা রকম। তবে একটা ব্যাপার সবার মধ্যে কমন, ওরা বয়সে বড় হলেও মনের দিক থেকে সবাই এখনো 10 থেকে 12 বছরের ছোট্ট বাচ্চা। এখানে যারা আছে, সাতর, গুড্ডু, বান্টি, হারগাভিন্দ, শর্মাজি, রাজু, সুনীল, গুপ্তা, করিম, কুরাইশি আর লোটাস, এরা সবাই মিলে গুলশানকে নিয়ে মজা করতে শুরু করে। দেখেই মনে হচ্ছিল ওরা গুলশানকে কোচ হিসেবে মোটেও পছন্দ করছে না। এদিকে হারগাভিন্দ একা একা বল নিয়ে চলে যায় বাস্কেটের দিকে আর নিজেই প্র্যাকটিস করতে থাকে। গুলশান ওদের সবাইকে একটা করে কথা বলছিল, কিন্তু কেউই তার কথা বুঝতেও পারছিল না আর মানছিলও না। যাকে যেমন করতে সে বলেছে সে তার ঠিক উল্টোটাই করছে। অনেকক্ষণ এভাবে চলতে থাকায় গুলশান রেগে গিয়ে ফিরে যায় কার্তার পাজির কাছে। সে বলে, এদের আমি কিভাবে টিম বানাবো? টিম তো না হয় নর্মাল মানুষ দিয়ে হয়, এরা কেউই আমার কোনো কথাই শুনছে না। আমার তো মনে হয় না এদেরকে দিয়ে আমি কিছুই করতে পারবো। তখন কার্তার পাজি খুব শান্তভাবে বলে, নর্মাল আসলে এক একজনের কাছে এক এক রকম। এই যে আমি মোটা, এটাই আমার কাছে নর্মাল। এই যে তুমি খাটো, এটাই তোমার কাছে নর্মাল। ঠিক তেমনি ওরাও নিজের মতো করে নিজের কাছে নর্মাল, তাই একটু মানিয়ে নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কার্তার পাজির মুখে এমন কথা শুনেও গুলশানের যেন কিছুই বোধগম্য হচ্ছিল না। ওর মুখে তখনও অস্বস্তি। সেদিন সন্ধ্যাবেলাতেই গুলশান তার মায়ের সাথে একটা পার্টিতে যায়। পার্টিতে পৌঁছানোর পরই তার এক বন্ধুর বউ কেমন অদ্ভুত সব কথা বলতে শুরু করে। তোমাদের বিয়ের কি অবস্থা? একসাথে থাকবা নাকি ডিভোর্স দিয়ে দেবে? যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সুনিতার সাথে আমার এক আত্মীয়ের বিয়ে দিয়ে দেব, ছেলেটা ওকে বেশ পছন্দ করে। এই ধরনের কথা শুনলে আমিও রেগে যেতাম, আর গুলশান তো আগে থেকেই চেতা। সে রেগে গিয়ে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই তার বন্ধু তাকে অনেক কষ্ট করে শান্ত করে আর বুঝিয়ে শুনিয়ে ছাদে পাঠিয়ে দেয়। গুলশান ছাদে গিয়ে দেখে সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে সুনিতা, হয়তো ওর জন্যই অপেক্ষা করছিল। হ্যাঁ, সুনিতা গুলশানের বউ। ওদের মুখোমুখি হতেই দুজনেই নরম হয়ে যায়। একটা অদ্ভুত নরম মুহূর্ত ওদের মধ্যে তৈরি হয়। ওরা অনেক কথাবার্তা বলতে শুরু করে। পুরনো দিনের স্মৃতি, আবেগ, হাসি, কান্না সব যেন একসাথে ফিরে আসে। দেখে মনেই হচ্ছিল না যে এই দুজন এখন আর একসাথে থাকে না। কিন্তু হঠাৎ করে সুনিতার একটা কথায় আবারও বাতাসে তীব্র ঝড় উঠে যায়। সুনিতা বলে, আমার তো একটাই চাওয়া ছিল গুলশান, আমাদের পরিবারে খুব শীঘ্রই একটা তৃতীয় সদস্য আসুক, মানে একটা বাচ্চা। এই কথা শুনেই অজানা এক রাগে গুলশান কেঁপে ওঠে। সে জোর দিয়ে বলে, আমি কোনো বাচ্চা চাই না। এই একটা বিষয় নিয়ে ওদের মধ্যে আবারও তীব্র ঝগড়া শুরু হয়ে যায়। আসলে সত্যি কথা হচ্ছে, গুলশান যখন 8 বছরের ছোট বাচ্চা, তখনই তার বাবা তাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিল। সেই ঘটনা গুলশানের মনে এত তীব্রভাবে দাগ কেটেছে যে আজও তার বিশ্বাস বাবারা ভালো হতে পারে না। ওর ধারণা সব বাবারাই পালিয়ে যায়, আর যদি সে নিজে সন্তান নেয় তবে সেই সন্তানের একজন ভালো পিতা সে হয়ে উঠতে পারবে না। আর এই মানসিকতাই গুলশানকে বাবা হওয়া থেকে দূরে রাখে। সেই কারণেই সে কখনো বাচ্চাও নিতে চায় না। আর এই কারণেই সুনিতার সাথে তার সম্পর্কটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। এখানেও ঠিক আগের মতোই ঝগড়া করে চলে যায় গুলশান। পরের দিন সকালে সময় মতো গুলশান চলে যায় জিমনেশিয়ামে। আজ সে প্ল্যান করেছে ছেলেপেলেদের একটু ফিটনেস ট্রেনিং দেবে। তাই সে সবাইকে লাইনে দাঁড়াতে বলে সামনের দিকে দৌড়াতে শুরু করে, পেছনে বাকিরা। গেটের কাছে গিয়ে গুলশান ডান দিকে ঘুরে যায়, সাথে দুজন আরো ঘুরে, কিন্তু বাকি সবাই সোজা দরজা দিয়ে বাইরেই চলে যায়। গুলশান থেমে যখন পেছনে তাকায় তখন দেখে ওর পুরো টিম বাইরে চলে গেছে। গুলশান একটু পর মাথায় হাত দিয়ে এমন এক্সপ্রেশন দেয় মনে হয় যে সে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলবে। সেভাবে এই বাচ্চাগুলোকে নিয়ে আমি দল বানাবো কিভাবে? তবে হাল ছাড়ে না গুলশান। একটা বুদ্ধি তার মাথায় আসে। সে চলে যায় সরাসরি আদালতে জাজ ম্যাডামের কাছে। সে বলে, ম্যাম, আপনি তো একজন জাজ না, বরং একজন আন্টি হয়ে আমাকে সাজা দিচ্ছেন। আপনি আপনার নিজের ভাতিজার কথা ভেবে আমাকে কোচ বানিয়ে ওখানে পাঠিয়ে দিলেন। এই কথা শুনে জাজ ম্যাডাম ঠান্ডা গলায় বলে, ভুল তো আমারই হয়েছে। আসলে তোমাকে তো হাসপাতালে পাঠানো উচিত ছিল ঝাড়ু মোছা কাজ করার জন্য। তোমার মতো মাতাল ড্রাইভারদের কারণেই তো লোকজন ইমার্জেন্সিতে ভর্তি হয়। আমি ভুল করে ভালো জায়গায় তোমাকে পাঠিয়েছি, সেটা তোমার পছন্দ হচ্ছে না। দাঁড়াও, এটা এখন ঠিক করে দেব। এই কথা শুনে গুলশানের তো মাথা ঝিমঝিম করতে থাকে। না 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 ম্যাডাম, আমি এমনি বলেছিলাম, ওরা সবাই দারুণ। আপনার ভাতিজা তো মানে আমারও ভাতিজা। এই কথা বলে গুলশান দ্রুত সেখান থেকে কেটে পড়ে। পরদিন সকালে একদম সময় মতো আবারও হাজির হয় জিমনেশিয়ামে। সে সবাইকে বলে এক এক করে বল থ্রো করতে, কিন্তু সবাই একসাথেই বল ছোড়ে। কেউ কেউ পেছনে বল দিয়ে ক্যাচ খেলছে, আর করিম ভাই তো উল্টো হয়ে বল থ্রো করলো। গুলশান থ হয়ে গেল। এদের দিয়ে আমি টুর্নামেন্ট খেলবো?
আরো চিন্তার বিষয় হলো অল্প কিছুদিন পর একটা টুর্নামেন্ট আছে। এদিকে হারগাভিন্দ এখনো একা একাই প্র্যাকটিস করে, পুরো টিমের সাথে তার কোনো সম্পর্ক নেই। গুলশান এবার ব্রেক টাইমে গিয়ে ওর সাথে আলাদা করে বসে, বলে, দেখো ভাই, আমি জানি তুমি বাকি সবার থেকে একটু বেশি বুদ্ধিমান, তাই বলছি টিমে প্র্যাকটিস করো, টিম মেম্বার হও, না হলে আমরা জিতবো কিভাবে। কিন্তু হারগাভিন্দ কিছুই বলে না, তাকায়ও না প্রপারলি, একদম সাইলেন্ট মোডে চলে যায়। গুলশান হতাশ হয়ে বসে পড়ে, আর আজকের প্র্যাকটিস এইখানেই শেষ। বাইরে এসে গুলশান কার্তার পাজির সাথে কথা বলছিল, হঠাৎ করেই চোখের সামনে দিয়ে একজন বাইক নিয়ে শোঁ শোঁ করে চলে গেল। গুলশান তো একদম ভয় পেয়ে গেল, মনে হচ্ছিল ও বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। কার্তার পাজি তখন একটু হেসে গুলশানকে বলল, ও করিম, বাইক নিয়ে যায় ঠিকই, কিন্তু পালায় না। এরপর একে একে সবার গল্প বলা শুরু হয়। করিম পরিবার থেকে অনেক দূরে এক হোস্টেলে থাকে। সকালে ঘুম থেকে উঠে হোস্টেলের থালা বাসন মাজে, খুবই পরিশ্রমী একটা ছেলে। রাজু নিজের পরিবারের নার্সারিতে কাজ করে, গাছপালার সাথে বন্ধুর মদন করে কথা বলে। সাতার মেকানিক, কিন্তু স্রেফ মেকানিক না, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও কাজ শেখায়। শর্মাজির মা নেই, বাবার সাথেই থাকে, একটা ক্যাফেতে কাজ করে। শর্মাজির কথা বোঝা যায় না, যারা বুঝতে পারে তাদেরকে সে ফ্রিতে খাবার দেয়। লোটাস ডাই ফ্যাক্টরিতে কাজ করে, এই জন্যই এক একদিন এক এক রকম চুলের কালার সে করে আসে। গুড্ডু পশু পাখিকে অনেক ভালোবাসে, একটা ফার্মে কাজ করে আর সারাদিন পশু পাখির সাথেই সময় কাটায়। এইটা শুনে গুলশান বলে, ও, এই জন্যই গায়ে এমন গন্ধ। তখন কার্তার পাজি একটু সিরিয়াস হয়ে বলে, না না, ছোটবেলায় একবার গুড্ডু প্রায় ডুবে যাচ্ছিল, কোনো রকমে বেঁচে যায়। সেই থেকে ওর পানির ওপর খুব ট্রমা, পানি দেখলেই ভয় পায়। আর এই ঘটনার পর থেকে সে এখন পর্যন্ত একবারও গোসল করেনি। এই কথা শুনে তো গুলশান তার হাসিও পায়, আবার একটু মায়াও জন্মায়। এইভাবেই ধীরে ধীরে সবার জীবনের ছোট ছোট কষ্টগুলো গুলশান জানতে পারে, আর সেই কষ্টগুলোই ওর মনে একটু একটু করে ভালো লাগার জায়গা করে নিচ্ছিল। এদিকে হারগাভিন্দ বলেছে সে খেলবে না। কেন খেলবে না জানতে চাইলে কার্তারবাজি বলল, ওর গল্পটা একটু বড়, আলাদা সময় নিয়ে বলতে হবে। এরপর থেকে গুলশান আস্তে আস্তে ওদের মতো করেই প্র্যাকটিস করতে শুরু করে। যে যেই রকম, গুলশান তার সাথে ঠিক সেই রকম আচরণ করার চেষ্টা করে। সবার মাঝে মানিয়ে নিয়ে খেলার মধ্যে আনন্দ খুঁজে পায়। কয়েকদিনের ট্রেনিংয়ে এখন সবাই মোটামুটি বলটল ছুটতে পারছে। সামনে একটা বড় টুর্নামেন্ট বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য, এই ক্লাবও পার্টিসিপেট করছে, আর অফিসিয়ালি নাম রাখা হয়েছে টিম সিতারা। আগামীকালই ম্যাচ। গুলশান বলে, কালকে সবাই নীল রঙের টি শার্ট পরে আসবে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন একজন বলে সবুজ পরবে, আরেকজন বলে হলুদ। গুলশান সবাইকে বোঝানোর চেষ্টা করে সবাইকে একই রঙের টি শার্ট পরতে হবে। সে বলে, আমরা একটা টিম, এইটা সবাইকে দেখাতে হবে। কিন্তু কারো কানেই গিয়ে সেটা পৌঁছায় না। পরদিন সকালে গুলশান মাঠে এসে দেখে কার্তার পাজি অনেকগুলো চেয়ার সাজাচ্ছেন। গুলশান অবাক হয়ে জিজ্ঞেস করে, এই পাগল ছাগলের খেলায় এত মানুষ হবে নাকি? আপনি অযথাই এতগুলো চেয়ার লাগাচ্ছেন। কার্তার পাজি হেসে জানায়, সবাই আসবে, পরিবার সহ। ওদের কাছে ওদের বাচ্চাদের খুশিটাই বড়। গুলশান কিছু না বলে চলে যায় চেঞ্জিং রুমে। গিয়ে দেখে লোটাস আর সাব্বির লাল টি শার্ট পরে এসেছে। রাগে তার মাথায় গরম হয়ে যায়। সে তখনই দেখে গুড্ডুর গায়ে দুটি টি শার্ট। গুড্ডু নিজের অতিরিক্ত টি শার্টটি লোটাসকে দেয়, আর গুলশান নিজেরটা দেয় সাব্বিরকে। এরপর শুরু হয় খেলা। অনেক মানুষ এসেছিল দেখতে, সবার মাঝে উৎসবের আমেজ। দুই দলই ভালো খেলছিল, কিন্তু শেষ পর্যন্ত জিতে যায় টিম সিতারা। পুরো টিম এবং তাদের সাপোর্টাররা আনন্দে হইচই করতে শুরু করে। সবাই অনেক ঘেমে গিয়েছিল, তাই গুলশান ওদের সবাইকে শাওয়ার নিয়ে নিতে বলে। সবাই সম্মতি দেয়, শুধু গুড্ডু বাদে। সে গোসল এড়িয়ে চলে। সবাই যখন শাওয়ার নিতে যায় তখন পানিতে একটা ইঁদুর পড়ে যায়। গুড্ডু সেটা দেখে চিৎকার করে ওঠে, বাঁচাও ওকে। গুলশান বলে, আমি পারবো না, ইঁদুর দেখলে আমার ভয় লাগে। বাকিরাও সায় দেয়। তখন গুড্ডু বাধ্য হয়ে নিজেই পানিতে নামে। অনেকদিন পর সে পানিতে গোসল করে আর ইঁদুরটাকেও বাঁচায়। সেই সাথে তার পানির ভয়টাও চলে যায়। সেদিন গোসল শেষে সবাই মিলে পানি নিয়ে খেলাধুলা করে, অনেক মজা করে। 2 দিন পর আবার একটি নতুন জায়গায় ম্যাচ পড়েছে। পুরো টিমকে সেখানে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে গুলশানের ওপর। কার্তার পাজি এবার যাবেন না, আর নতুন একজন লোক যার নাম গোলু খান, সে দলের সাথে যোগ দেবে বলে জানায়। নাম শুনে গুলশান ভেবেছিল গোলুর ছেলে, কিন্তু গিয়ে দেখে সে আসলে মেয়ে। সবাই মিলে বাসে উঠে পড়ে। শুরু হয় চিৎকার, চেঁচামেচি, হাসাহাসি, টিমের আনন্দে ভরা যাত্রা। যদিও বাসের অন্য যাত্রীরা একটু বিরক্ত হচ্ছিল, তবুও কেউ কিছু বলে না। অবশেষে ওরা পৌঁছে যায় সেই জিমনেশিয়ামে যেখানে আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই জিমনেশিয়ামে পৌঁছে সবাই যখন চারপাশটা দেখছিল, হঠাৎ করে তারা অবাক হয়ে যায়, কারণ প্রতিপক্ষ দলে ছিল একজন অসাধারণ খেলোয়াড়, পেড্রো। খেলা শুরু হতেই বোঝা গেল পেড্রোকে আটকানো সহজ কাজ নয়। সে যেন পুরো মাঠের নিয়ন্ত্রণ নিজে একা ধরে নিয়েছে। ওর দাপট দেখে গুলশানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ঠিক তখনই গোলু সাহস করে বলে, স্যার, আমি ওকে আটকাতে পারবো। গুলশান কিছু না বলেই সম্মতি জানায়। গোলু মাঠে নামে এবং দারুণ ডিফেন্স শুরু করে। কিন্তু হঠাৎ গোলু এক অদ্ভুত কাণ্ড করে বসে।
সে পেড্রোর ঠিক 2 পায়ের মাঝখানে আঘাত করে বসে। পেড্রো ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে আর মাঠে হইচই পড়ে যায়, কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটা। খেলায় আর বাধা পড়ে না, আর এইভাবেই টিম সিতারা আবারও ম্যাচটি জিতে যায়। জিতলেও দলের কারো মুখেই সত্যিকারের হাসি ছিল না, কারণ তারা জানে এই জয়টা একরকম চিটিং করেই তারা জিতেছে। ম্যাচ শেষে তারা ফিরছিল আরেকটি বাসে। সবেমাত্র তারা ম্যাচ জিতে ফিরেছে, তাই বাসের মধ্যেই শুরু হয় হইহল্লা, গান, চিৎকার। যাত্রীরা বিরক্ত হতে থাকলেও কেউ কিছুই বলে না, কিন্তু শেষমেশ বাসের ড্রাইভার রেগে গিয়ে কথা বলে। ড্রাইভারের কথায় গুলো এতটাই রেগে যায় যে ড্রাইভারেরও পেড্রোর মতোই অবস্থা হয়। ড্রাইভার মাটিতে লুটিয়ে পড়ে, আর এরপর ঘটে আরও বিশ্রী একটা ঘটনা। একজন খেলোয়াড় সরাসরি অন্য একজন যাত্রীর গায়ে বমি করে ফেলে। এই বিশৃঙ্খলার কারণে ড্রাইভার পুরো টিমকে বাস থেকে নামিয়ে দেয়। গুলশান রেগে গেলেও পুরো ঘটনাটাকে মনে মনে মজার বলে মনে হয় তার। ফিরে এসে নিজের টিমের সবাইকে সে পিৎজা ট্রিট দেয়, কারণ যেভাবেই হোক না কেন ওরা তো জিতেছে। পিৎজা খেতে খেতে গুলশান ওদের সবাইকে নতুন চোখে দেখতে শুরু করে। ধীরে ধীরে তার উপলব্ধি হতে থাকে এই ছেলেমেয়েরা আমাদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। ওদের প্রতিদিনের জীবনটাই এক একটা যুদ্ধ। সমাজের চোখ, কটূক্তি আর তুচ্ছতাচ্ছিল্য পার হয়ে ওরা মাঠে দাঁড়ায়, খেলতে আসে। গুলশানের ভালোবাসা ওদের প্রতি গভীর হতে থাকে। 2 দিন পর আবার নতুন একটা ম্যাচ পড়ে একদম শহরের বাইরে, কিন্তু এইবার বড় প্রশ্ন, ওরা যাবে কিভাবে? পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করাটা এখন অসম্ভব। আগের ঘটনার পরে আর তো ঝুঁকি নেওয়া যায় না। গুলশান ছুটে যায় নিজের স্ত্রী সুনিতার কাছে। সব ঘটনা খুলে বললে সুনিতা বলে, গাড়ির ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু ড্রাইভার কে হবে? গুলশান মনে করিয়ে দেয়, আমার তো লাইসেন্স বাতিল হয়ে গেছে, আর ওদের কেউ তো গাড়ি চালাতেই পারে না। তখন গুলশানের মনে পড়ে যায় সুনিতা নিজেই তো চমৎকার গাড়ি চালাতে জানে। প্রথমে সুনিতা রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝে যায় যে এই টিমের পাশে দাঁড়ানো এখন খুবই জরুরি। কেউ না থাকলে ওদের পাশে দাঁড়াবেটাকে। 2 দিন পরে সুনিতা নিজেই গাড়ি নিয়ে চলে আসে জিমনেশিয়ামের সামনে। সবাই গাড়িতে ওঠে আর আনন্দে মুখরিত অবস্থায় টিম রওনা দেয় নতুন উদ্দেশ্যে। খুব অল্প সময়ে ওরা পৌঁছে যায় গন্তব্যে, আর শুরু হয় খেলা। কিন্তু এইবার সবার চোখে মুখে নতুন আত্মবিশ্বাস। ওরা জানে এবার সবাই একটা টিম হয়ে খেলছে, আর এর ফলাফলও তারা পায়। অসাধারণ খেলে টিম সিতারা সহজেই ম্যাচটা জিতে যায়। গুলশান আর সুনিতা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা বুঝে যায় এই টিমটা শুধু খেলোয়াড়দেরকে নিয়ে নয়, বরং এর একটা পরিবার। এরপর এইভাবেই চলতে থাকে টিম সিতারার যাত্রা। ওরা এক এক দিন এক এক জায়গায় যেতে থাকে এবং বিভিন্ন টিমের সঙ্গে খেলতে থাকে। ওদের পারফরমেন্স এতটাই উন্নত হয়ে গিয়েছিল যে যাদের সঙ্গে খেলছিল তাদেরকেই একের পর এক তারা হারিয়ে দিচ্ছিল। টিম সিতারার জয় যেন অভ্যাসে পরিণত হয়। এদিকে গুলশান ও সুনিতার সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে শুরু করে। ম্যাচের চাপ, টিমের দায় দায়িত্ব আর একসাথে কাটানোর সময় তাদেরকে আবার কাছাকাছি নিয়ে আসে। শেষ পর্যন্ত একের পর এক ম্যাচ জিতে টিম সিতারা উঠে যায় ফাইনালে। কিন্তু এইবারের ফাইনাল ছিল অন্যরকম, অন্যান্য ম্যাচ থেকে অনেক বেশি কঠিন। আর এই কারণেই টিমের একজন বিশেষ খেলোয়াড়ের প্রয়োজন পড়ে, আর সে হচ্ছে হারগোবিন্দ। তাকে দলে আনতেই গুলশান চলে যায় তার বাসায়, কিন্তু অনেক বুঝিয়েও হারগোবিন্দকে কিছুতেই খেলাতে রাজি করা যাচ্ছিল না। তখন গুলশান জানতে পারে অনেক বছর আগে হারগোবিন্দের টিমও একবার ফাইনালে উঠেছিল, কিন্তু তখন তাদের কোচ ওদের ওপর ভরসা না করে বাইরে থেকে 2জন সুস্থ মানুষকে টাকা দিয়ে কিনে এনেছিল। সেটা জেনে হারগোবিন্দের মা খুব কেঁদেছিলেন। সেই অপমান আর কষ্টের স্মৃতি এতটাই তীব্র ছিল যে আজও হারগোবিন্দ কোনো কোচের ওপর ভরসা করতে পারে না। তবুও গুলশান হাল ছেড়ে দেয় না। যাকে সে হারগোবিন্দের মা ভেবে বসেছিল তার কাছে গিয়ে কাকুতি মিনতি করে, দয়া করে একবারের মতো ওকে খেলতে বলেন। আমি কথা দিচ্ছি, ওকে কখনোই আমি কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করব না। তখন ওই মহিলা হেসে বলে, আরে না না, আমি ওর মা নই, আমি ওর চাচি। এই কথা শুনে তো সবাই হেসে ওঠে, এমনকি হারগোবিন্দ হেসে ওঠে। সেই হাসির মাঝেই বলে, আচ্ছা আমি খেলবো। সেখান থেকে গুলশান সোজা চলে আসে কার্তারবাজির কাছে। ফাইনালের খুঁটিনাটি জানতে চায়, কিন্তু যা শোনে তাতে গুলশান প্রায় আকাশ থেকে পড়ে। কার্তারবাজি বলে, ফাইনাল খেলাটা হবে মুম্বাইয়ে, ওইখানে প্লেনে করে যেতে হবে, কিন্তু আমাদের তো বাজেট একেবারেই নেই। সব টাকা আগের ম্যাচগুলোতে খরচ হয়ে গেছে। আমি তো কল্পনাও করিনি যে আমাদের টিম ফাইনালে উঠবে। ট্রেনেও ওরা যেতে পারবে না, কারণ অনেকেই অসুস্থ, আর প্লেন, হোটেল এইসব তো স্বপ্নের মতো। সুতরাং তাদের ফাইনালে যাওয়া হচ্ছে না। এই কথা শুনে গুলশান হতভম্ব হয়ে যায়। এত কাছাকাছি এসেও যদি ওরা খেলতেই না পারে, তাহলে যে সবাই ভীষণ কষ্ট পাবে। কি করা যায় এখন? ওদের মাথায় কিছুই আসছিল না। এই দুঃসংবাদটা যখন টিমের সবাই জানতে পারে, তখন ওদের মুখ দেখে মনে হচ্ছিল যেন ওদের মাথায় আকাশটা ভেঙে পড়েছে। কেউ কিছুই বলছিল না, শুধু চোখের ভাষা বলে দিচ্ছিল, আমরা কি সবসময় এভাবেই বঞ্চিত হব? এদিকে গুলশানের মা একজনকে সঙ্গে নিয়ে তীর্থস্থান দর্শনে যাচ্ছিলেন। ওরা কয়েকদিন বাইরে থাকবে, কি যেন এক আবেগে গুলশান গিয়ে মাকে জড়িয়ে ধরে। তার মা একটু থমকে যান, কিন্তু কিছু না বলেই চলে যান সেই লোকটার সঙ্গে।
সেখান থেকে গুলশান ছুটে আসে সুনিতার কাছে, সবকিছু খুলে বলে। সুনিতা প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু অনেক চিন্তা ভাবনার পর ওদের মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সুনিতাকে পুলিশ সাজিয়ে পাঠানো হবে করিমের হোটেলের মালিকের কাছে, কারণ করিম যিনি বুদ্ধি প্রতিবন্ধী, তার সঙ্গে অন্যায় আচরণ করত মালিক। সুনিতা একসময় অভিনয় করত, তাই পুলিশের চরিত্রে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সুনিতা গিয়ে মালিককে বলে, তোমার হোটেলে তুমি একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে কাজ করতে দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু ওকে গালিগালাজ করা, বেতন কম দেওয়া, 8 ঘন্টার কাজ বলে 12 ঘন্টা কাজ করানো, এইসব অনিয়ম যদি প্রমাণ হয় তাহলে তোমার কিন্তু 3 বছরের জেল নিশ্চিত। মালিক ভয় পেয়ে যায় আর বলে, ম্যাম কি করলে সব ঠিক করা যাবে বলেন? তখন গুলশান বলে, ম্যামের সামনে টাকা পয়সার কথা বলা যাবে না, তবে একটা উপায় আছে। আপনি যদি টিম সিতারার মুম্বাই যাওয়ার সমস্ত খরচ বহন করেন তাহলে হয়তো ম্যাম আপনাকে ক্ষমা করে দিতে পারে। যেই কথা সেই কাজ, মালিক তো রাজি হয়ে যায়। এইভাবেই শেষ মুহূর্তে আবার জ্বলে ওঠে আশার আলো। টিম সিতারা এবার প্লেনে চড়ে রওনা হয় মুম্বাইয়ের পথে, জীবনের সব থেকে বড় ম্যাচটা খেলতে। আর গুলশান পাশে বসে থাকা সুনিতার দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবে, ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা কেবল একজনের জন্য নয়, বরং একটা দলের জন্য হয়। গুলশানদের দল প্লেনে করে মুম্বাইয়ে পৌঁছায়। ওদের রুম 7 তলায়। সবাইকে লিফটে উঠতে বলে গুলশান সিঁড়ি দিয়ে যেতে চায়, কারণ গুলশান লিফট ভয় পায়। ছোটবেলায় একবার সে লিফটে আটকে পড়েছিল, আর সেই থেকে সে কখনো লিফট চড়েনি। কিন্তু এইবার সবাই মিলে মজা করে গুলশানকে জোর করে লিফটে তোলে, আর ঠিক তখনই লিফটটা মাঝপথে আটকে যায়। গুলশান ভয় পেয়ে যায়, মনে হচ্ছিল তার যেন কিছু একটা হয়েই যাবে। অনেকক্ষণ পর লিফট ঠিক হয়, সবাই বেরিয়ে আসে। তখন গুলশান বোঝে সেও ঠিক আছে, ভয়টা তার একটু কমে। রুমে গিয়ে সে তার মাকে কল করে সবকিছু বলে আর বলে, মা আমি এবার লিফটে উঠতে পারছি, ভিডিও করে তোমাকে দেখাচ্ছি। গুলশান আবার লিফটের দিকে যায়। 7ম তলার দরজা খুলতেই সে অবাক। লিফট থেকে বেরিয়ে আসে গুলশানের মা আর সেই লোকটা। গুলশান তো কিছুই মানতে পারে না। এতদিন তার মা বলছিল তীর্থে গেছে, কিন্তু সে আসলে এই লোকটার সঙ্গে ছিল। গুলশান রেগে যায়, খুব কষ্ট পায়। তার মা আর সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গুলশান কিছুই বুঝতে চায় না। শেষে সুনিতা বলে, গুলশান মায়েরও তো একটা জীবন আছে, তুমি যদি সুখী হতে পারো মা কেন পারবে না? তোমার বাবা তাকে সেই ছোটবেলায় ছেড়ে চলে গেছে, এতগুলো বছর তিনি একলা কিভাবে থাকবেন? গুলশান আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে শুরু করে। শেষে সে মেনে নেয় তার মায়ের নতুন জীবন শুরু করার ব্যাপারটা। পরদিন ছিল ফাইনাল ম্যাচ। সবাই গিয়ে দেখে প্রতিপক্ষ দল অনেক লম্বা। সিতারা টিমের প্লেয়ারেরা তো একদম খাটো খাটো। তবুও গুলশান বলে, শুধু লম্বা হলেই খেলোয়াড় হওয়া যায় না, আমরা চেষ্টা করব। খেলা শুরু হয়। শুরুটা তো ভালোই চলছিল, কিন্তু পরে লম্বা খেলোয়াড়রা সহজেই পয়েন্ট পেয়ে যাচ্ছিল আর সিতারা টিম পিছিয়ে পড়ছিল। তখন গুলশান টাইম আউট নেয় আর বলে, তোমরা সব পাস নিচ দিয়ে দিবে, ওরা নিচের বল ধরতে পারবে না। এই প্ল্যান কাজে লাগে। সিতারা টিম ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আর শেষ স্কোর হয় সিতারা 29 আর অন্য দল 30। সময় মাত্র 20 সেকেন্ড। বল করিমের হাতে। সে চেষ্টা করে, কিন্তু ভুল করে উল্টো দিকে বলটা ছুঁড়ে ফেলে। বল বাস্কেটের রিং ছুঁয়ে নিচে পড়ে যায় আর টিম সিতারা হেরে যায়। দর্শক আর গুলশান খুব কষ্ট পায়, একটুর জন্য হার। কিন্তু গুলশান দেখে সিতারা টিমের বাচ্চারা অনেক আনন্দ করছে, হাসছে, নাচছে। তখন গুলশান বুঝতে পারে ওরা তো ছোট, জিতুক বা হারুক ওদের জন্য খেলা মানেই মজা। গুলশান শিখে নেয় সবসময় জেতাটা বড় নয়, খুশি থাকাটাই আসল। কয়েকদিন পরে হেড কোচ গুলশানকে কল দেয়, বলে, আমি 1 মাস পরে রিটায়ার করব, তোমার নামই নতুন কোচ হিসাবে রিকমেন্ড করেছি। গুলশান তো বিশ্বাসই করতে পারছিল না, এত বড় দায়িত্ব ওর হাতে। এদিকে গুলশান আর সুনিতা আবার একসাথে থাকতে শুরু করে। পরদিন গুলশান বিদায় নিতে আসে। কার্তার পাজির সাথে দেখা করে বলে, আমি চলে যাচ্ছি। ওই টিমের বাচ্চাদের সাথে সে দেখা করতে চায় না, কারণ বিদায় বেলায় এই বাচ্চা মানুষগুলোর চোখে সে চোখ রাখতে পারবে না। নতুন কোচকে চাবি দিয়ে বলে, ওদের সাথে ভালো ব্যবহার করো, ধমক দিও না, ওরা মন থেকে খেলতে ভালোবাসে। আরো বলে, যাওয়ার সময় ওদের সাথে দেখা করে যেও না। এই কথা বলে গুলশান সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু দেখা তার সাথে ওদের হয়েই যায়। সে দেখতে পায় সবাই তার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে। সবাই মিলে ওকে বিদায় জানায়, জড়িয়ে ধরে। গুলশানও সবাইকে জড়িয়ে ধরে, আদর করে। কয়েক মাস পরে গুলশানের মায়ের বিয়ে হচ্ছে। সিতারা টিমের সবাই এসেছে বিয়েতে। সবাই মিলে মজা করছে, খাচ্ছে, হাসছে। সুনিতার পেট এখন বড় হয়েছে, আর তাদের বাচ্চাও শিগগিরই আসবে। এই আনন্দময় মুহূর্তেই গল্পটা শেষ হয়। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। তারে জমিন পার মুভিটির সিকুয়েল হিসেবে এসেছে এই সিতারে জমিন পার মুভিটি। মুভির কাহিনী খুবই ডিপ একটা সোশ্যাল মেসেজ দিয়ে যায়। আপনাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সিনেটপ বিডি। দেখা হচ্ছে শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।